হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে পুষ্পা টু এর রিলোড ভার্সন নিয়ে। ইয়েস, পুষ্পা টু আমরা সকলেই জানি যে 20 মিনিট কেটে নাকি এই ফিল্মটা রিলিজ করা হয়েছিল। তো সেই 20 মিনিট যেটা কেটেছিল সেই 20 মিনিটটা অ্যাড করে একটা নতুন ভার্সন রিলিজ করা হয়েছিল থিয়েটারে, যেটা 17 তারিখ রিলিজ হয়। প্রথমে 11 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, যেহেতু সেই টাইমে গেম চেঞ্জার রিলিজ হয়েছিল, তাই জন্য সেটাকে পোস্টপন করা হয়েছিল এবং 17 তারিখ এই ফিল্মটা থিয়েটারে চলতে থাকে। এবং যখনই থিয়েটারে ওই ফিল্মটা অ্যাটাচ হয় তারপরে কিন্তু এটা পাইরেসি হয়ে মানে আমাদের এতেও দেখতে পেয়ে যাই আমরা। যারা জানেন, যারা যেভাবে সিনেমা দেখেন জোগাড় করে, তো সেই অনলাইনেও সেটা মানে লিক হয়ে যায় এবং খুব ভালো প্রিন্টের সাথে সেটা কিন্তু ছাড়া হয় পুষ্পা টু এর রিলোড ভার্সনটা। তো আমিও কিন্তু সেই পুষ্পা টু এর রিলোড ভার্সনটা দেখে নিয়েছি। ঠিক আছে, তো কেমন লাগলো সেটা এবং কিরকম কি হলো সেই ভার্সনটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো পুষ্পা টু দ্য রিলোড, মানে পুষ্পা টু সরি রিলোড ভার্সন। তো পুষ্পা টু আমরা সকলেই জানি 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা ছিল। এবং এখন যখন ওটিটি আসে, মানে যখনই ওটিটির যুগটা আসে, তারপর থেকে সবসময় মানে একটা থাকে যে একটা ফিল্ম সেটা থিয়েটারে রিলিজ হবে, ঠিক আছে, এবং তারপরে আবার একটা ডিরেক্টর কাট ভার্সন যেটা কিনা ওটিটিতে রিলিজ হবে, যেটা একটা বলে চালানো হয় যে এতে আমরা 10 মিনিট বা 5 মিনিট বা 20 মিনিট বা ডিরেক্টর কাটস একটা রিলিজ করা হবে, যাতে কিনা আমরা এক্সট্রা কিছু ফুটেজেস দেখতে পাবো, যেটা কিনা ফিল্মে ছিল না, যেগুলো কিন্তু বিশাল লেভেলে কিছু ইম্প্যাক্ট ফেলতে পারে। ওই জন্য ওই হিসাবে একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি ওটাকে বলা যায়, ঠিক আছে, সেই হিসাবে ওই ফিল্মটাকে চালানো হয় ওটিটিতে, যাতে ওটিটিতে আসার পর ওই ফিল্মটাকে বেশি লোকে দর্শকে আরও দেখে। কারণ এই যে 10 মিনিট এক্সট্রা অ্যাড করা হয়েছে বা 5 মিনিট এক্সট্রা অ্যাড করা হয়েছে, এটার নামে পুরোপুরি কিন্তু স্ক্যাম হতো। ঠিক আছে, এবং মানে এই এক্সট্রা ফুটেজটা কোনোভাবেই স্টোরিটাকে কিছু সার্ভ করছে না, বা এই যে ফিল্মটার যে এসেন্সটা সেটাকে কোনো লেভেলে হাই করছে না, বা কোনোভাবে আপনাকে সেরকম লেভেলে অ্যাট্রাক্ট করছে না। তো আমরা এটা বিশাল অনেক ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা অ্যানিমেলে দেখেছি, সেটা আমরা আরও বিভিন্ন ফিল্মে আছে, যেটা আমরা মানে জওয়ানের ক্ষেত্রে দেখেছিলাম, শাহরুখ খানের মতো ফিল্ম, শাহরুখ খানের মতো স্টারের ফিল্মে যে এক্সট্রা কিছু মানে অ্যাড করা যে ফুটে, সেগুলো কোনোভাবে কোথাও ওয়ার্ক করে না। 1 মিনিট বা হাইলি 1.5 মিনিট হবে, যেগুলো সব মিলিয়ে অ্যাড করে ছাড়া হতো। এবং সেইগুলো কিন্তু সেই সব নিয়ে কিন্তু বিশাল লেভেলে কথাও হয় সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, বড় বড় যারা ক্রিটিক্স বা রিভিউ, তারা এইসব নিয়েও কথা বলে যে এইগুলো কিন্তু পুরোপুরি একটা ফেক, এগুলো বলা যায় পুরোপুরি একটা স্ক্যাম, কোনো এক্সট্রা ফুটেজ থাকে না, ঠিক আছে, জাস্ট ফিল্মটাকে একটা ওটিটিতে ভালো লেভেলে সাকসেস পাওয়ানোর জন্য সেই এই জিনিসটাকে ইউজ করা হয়, এই ওয়ার্ডটাকে, যে আমরা কিছু এক্সট্রা ফুটেজ সেখানে দেখতে পেতে চলেছি, যেটা কিনা আরও একটা হেভি আপনাকে মজা দেবে, নতুন করে আপনি কিছু দেখতে পাবেন। তো পুষ্পা টু এর সাথেও কি সেটাই হচ্ছে? তো আমি এক কথায় বলবো যে না, পুষ্পা টু এর মেকার্সরা কিন্তু যেটা প্রমিস করেছে সেটা কিন্তু ডেলিভার করেছে। তারা কিন্তু যথেষ্ট 20 মিনিট না হলেও অনেকটা মিনিট, কিন্তু মিনিমাম তো 10 মিনিটের উপরে 15 মিনিট তো ইজি হয়ে যাবে, ঠিক আছে, মানে তারা কিন্তু সত্যি একটা এক্সট্রা ফুটেজ তারা দিয়েছে। এবং সেটা কিন্তু স্টোরির সাথে পুরোপুরি ভিজিবল, স্টোরির সাথে পুরোপুরি কানেকশন বসে সেটা। এবং এই যে কিছু সিনস যেগুলো আমরা মানে হঠাৎ করে, যেমন এন্ট্রি সিনটা জাপানে, সেটা হঠাৎ করে কাট হয়ে আমরা দেখতে পাই পুষ্পা স্বপ্ন দেখছে। তো সেই অ্যাকচুয়ালি সে জাপানে কী জন্য গিয়েছিল পুষ্পা, ঠিক আছে, সেই সব জিনিসগুলো কিন্তু পুরোটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং মেনলি আমি বলতে চাই, সেকেন্ড হাফ থেকে পুরো মানে ফিল্মটা অনেকটা কাটা হয়েছিল, সেটা আমরা এখন বুঝতে পারছি। সেকেন্ড হাফ থেকে কিন্তু আমরা সেই সাম এক্সট্রা ফুটেজেসগুলো দেখতে পাই অ্যাড হতে, এবং সেগুলো কিন্তু স্টোরিটাকে ব্যাপকভাবে মানে সার্ভ করে। এবং আমরা কিছু কিছু মানে আনসিন মানে কি ভিডিও আমরা দেখতে পাই, যেগুলো আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম না, কিছু ক্যারেক্টারের সাথে আমাদের ইন্ট্রোডিউস করানো হয়, যেগুলোকে আমরা লাস্টে হঠাৎ করে দেখি, বা লাস্টে ক্লাইম্যাক্সে ওই যে ক্যারেক্টারটা যেটা একটা বম ব্লাস্ট করছে, সেই ক্যারেক্টারটা কার, সেটা কিন্তু আমরা রিলোড ভার্সনটা থেকে পুরোপুরি বুঝতে পেরে যাই। তো সব থেকে প্রথম আমি যদি কথা বলি পুষ্পা টু মুভিটা নিয়ে, তো পুষ্পা টু মুভিটা কিন্তু আমার কাছে, আমি আমার রিভিউ আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, আমি কিন্তু বলিনি যে এটা একটা মাস্টারপিস সিনেমা, বা এটা একটা মানে ব্যাপক লেভেলের কিছু সিকুয়াল, বা ব্যাপক লেভেলের কিছু ফ্র্যাঞ্চাইজি, বা ব্যাপক লেভেলের কিছু মানে কি বলবো স্টোরির ওপর একটা হেভি একটা কন্টেন্ট, আমি এটা বলিনি। আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করবেন রিভিউটা। পুষ্পা টু এমন একটা সিনেমা যে পুষ্পার যে ক্যারেক্টার, মানে যে আল্লু অর্জুনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এতটা লেভেলে ভাইরাল হয়েছিল। এবং পুষ্পা একমাত্র এমন সিনেমা যেটা ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে মানে সেই লেভেলে ভাইরাল হয়েছিল, যেই লেভেলে কোনো ফিল্ম এখনো পর্যন্ত ভাইরাল হতে পারেনি। সেটা তার গান বলি, সেটা পুষ্পার ক্যারেক্টারটা বলি, সেটা পুষ্পার ডায়লগ ডেলিভারি বলি, সব কিছুই মানে বিশাল লেভেলে ভাইরাল হয়ে গেছিলো পুষ্পা ওয়ানের সময়। যার কারণে কিন্তু এই ফিল্মটা একটা মনস্টার একটা বক্স অফিস কালেকশন করে দেখিয়েছে, একটা বিশাল লেভেলের হিউজ ওপেনিং এই ফিল্মটা নিয়ে দেখিয়েছে। এবং পুষ্পা টু এর হাইপ ওই জন্য অত বেশি ছিল, কারণ পুষ্পা টু কিন্তু, পুষ্পা সিনেমাটা কিন্তু গল্পের জন্য চলেনি, পুষ্পা সিনেমাটা কিন্তু হেভি আমরা যে কিছু স্পেকটাকেল দেখতে পাচ্ছি সেই জন্য চলেনি। পুষ্পা টুটা চলেছে যে একটা রুটেড কালচার, তার সাথে সাথে এই যে ক্যারেক্টারটা পুষ্পার, সেটা বিশাল লেভেলের লোকের মানে পছন্দ করে। এবং ওই পুষ্পার গানগুলো খুব ফেমাস হয়েছিল, সেখানে শ্রীবাল্লি পুষ্পার কেমিস্ট্রিটা খুব ফেমাস হয়েছিল, তাই জন্য কিন্তু ফিল্মটা চলেছিল। এখানে সুকুমার কিন্তু তার পেছনে যে ফিল্মোগ্রাফি আপনারা তুলে দেখেন, মানে রাঙ্গাস্থলাম বা ওই নেনোকো ডেনি, যেটা আমাদের মাসবাবুকে নিয়ে, ওই নামটা বলেছে এক কাদাম, ওইসব ফিল্মগুলো, বা আরিয়া সেই সব, বা নানাকু প্রেমাতো,
যেটা জুনিয়র এনটিআর এর সাথে, সেই সব ফিল্মের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে কিন্তু ফিল্ম মোটেও পুষ্পা 2 নয়, পুষ্পা 1ও না বলা যায়। কিন্তু সুকুমার সে জানতো যে সে কি করছে, কারণ সে জানে যে অডিয়েন্স কি দেখতে পছন্দ করে। তাই জন্য কিন্তু ফিল্মটার মধ্যে কিছু কিছু মুভমেন্টস ডিজাইন করা হয়েছে যেখানে কিন্তু পুষ্পা ইনভিনসিবল, যেখানে কিন্তু পুষ্পার আগে কেউ টিকতে পারবে না। এবং এই পুষ্পা ক্যারেক্টারটাকে অডিয়েন্স এমনভাবে চেয়ার্স করেছে যে সে কখনো হারতে পারে না। লাইক কেজিএফ এ তবুই রকি ভাই হারতে পারে, কিন্তু পুষ্পা 2 কিন্তু কখনো ঝুঁকবে না। ওই জন্যই ডায়লগটা ঝুঁকেগা না এই সালা, ঠিক আছে। কিন্তু এটা সুকুমার কিন্তু খুব ভালোভাবে নিজেকে মানে সে এটা খুব ভালোভাবে বিলিভ করেছে যে এই ক্যারেক্টারটাকে আমার কোথাও গিয়ে ছোট করলে হবে না, এই ক্যারেক্টারটা কোথাও গিয়ে আমি পড়তে মানে এই পড়তে পারে না। তাই জন্য এই ফিল্মের স্টোরির ওপরে সুকুমার কিন্তু বেশি লক্ষ্য করেনি। সে লক্ষ্য করেছে পুষ্পা ক্যারেক্টারটা কিভাবে মানে মাসি এলিভেশন সেন্স দিয়ে তাকে কিভাবে বিল্ড আপ করা যায়, তাকে কিভাবে একটা মানে বিশাল কিছু একটা বড় লেভেলের কিছু করে দেখানো যায়, যাতে অডিয়েন্স ওই ক্যারেক্টারটার জন্য আরো মানে হেভি মানে একটা হ্যাপি হয়, একটা চেয়ার্স করে যে না পুষ্পা মানেই সব মানে শেষ করে দেবে, পুষ্পা মানে একটা আলাদা, সে কমেডি করবে, সে অ্যাকশন করবে, সে একটা মানে আনস্টপেবল একটা ক্যারেক্টার। তো তাই জন্য সুকুমার কিন্তু এটা জানতো, কারণ সুকুমারের মতো ডিরেক্টর যার কিনা কন্টেন্টের বিশাল লেভেলের কিছু ভ্যালু, সে কন্টেন্টের ওপর ফিল্ম বানায়, তার স্ক্রিন প্লের ওপর সে ফিল্ম বানায়। এইখানে কিন্তু সে ওই অ্যাপ্রোচটাকে বাইরে রেখেছে, সে এই পুষ্পার ক্যারেক্টারটা নিয়ে কিভাবে অডিয়েন্সকে মানে মস্তি দেওয়া যায়, কিভাবে সিটিমার মুভমেন্টস ডিজাইন করা যায়, সে কিন্তু সেইটা করেছে। পুষ্পার ক্যারেক্টারটাকে পুরো মানে নিয়ে চলে গেছে লাস্ট লেভেল পর্যন্ত, যে সে কখনো হারতে পারে না। ওই জন্য কিন্তু পুষ্পা 2 যদি আপনি দেখেন কিছুক্ষণ মানে একটা সিনের পর একটা সিন এমনভাবে ডিজাইন করা যেখানে কিনা হয় পুষ্পার সাথে শ্রীবল্লীর কিছু কেমিস্ট্রিটা কাজ করছে, না হলে পুষ্পা সে তার অ্যান্টাগনিস্ট মানে তার বিপরীতে লোকেদের সাথে লড়ছে, বা পুষ্পা এখানে কিছু মানে হাই অকটেন কিছু জিনিস করে দেখাচ্ছে যেটা কিনা অন্য কেউ করতে পারে না। ওই জন্যই কিন্তু এই ফিল্মটা একটা মানে খুব হেভি স্ট্যান্ডার্ডের ফিল্ম না হওয়া সত্ত্বেও কিন্তু এই লেভেলের কালেকশন করেছে, বিকজ অফ আল্লু অর্জুন, বিকজ অফ তার ফ্যান মানে স্টারডম, বিকজ অফ সেই ক্যারেক্টারটা আল্লু অর্জুন যেভাবে প্লে করে আর 4 বছর পরেও, সেটা কিন্তু হ্যাটস অফ। এবং আল্লু অর্জুনের যে পারফরমেন্স, আল্লু অর্জুনের নর্থ বেল্টে বিশাল লেভেলের ফ্যান বেস আছে, মানে বিশাল লেভেলের ক্রেজ আছে, সেটা সেই ইউটিউব জগৎ থেকে সে নিজে করে ফেলেছে। এবং সব থেকে বলা যায় সাউথে মানে কোনো হিরো থাকে যেটা কিনা নর্থে যার সব থেকে বেশি ফ্যান ফলোয়িং, সেটা হচ্ছে দুজন আমার চোখে মনে হয়, এক হচ্ছে বিজয় এবং আর এক হচ্ছে আল্লু অর্জুন। আল্লু অর্জুনের বিশাল লেভেলে পপুলারিটি পেয়েছে মানে ইউটিউবের জগৎ থেকে, যখন ওই সারাইনাডু বা আমাদের এই ফিল্মগুলো আসে ডিজে, সেগুলো বিশাল লেভেল, মানে নর্থে আল্লু অর্জুনের মতো কাউকে চেনে না, মানে মহেশ বাবুকে চেনে কিন্তু আল্লু অর্জুনকে সব থেকে বেশি লোকে মানুষ চেনে। ওই জন্য আল্লু অর্জুন যখন পুষ্পার মতো ক্যারেক্টারে আসছে তখন সবাই দেখছে এই সালা, এই তো এই হিরোটা, এই সারানাড়ু করেছে, পুষ্পা করেছে, এই ডিজে করেছে, এই ডেঞ্জারাস খিলাড়ির মতো সিনেমা ছিল, জুলাইয়ের মতো সিনেমাতে ছিল। তো সেই জন্য ওই ক্যারেক্টারটাকে আরও লোক বেশি ফিল করতে পারছে। এবং 4 বছর পরেও পুষ্পা 2 এর জন্য যেভাবে সে গেটআপটা মানে ক্যারেক্টারটা ধরে রেখেছে, সেটা কিন্তু মানে কি বলবো মানে তারিফ করার মতো, সেটাকে জাস্ট কোনো শব্দ নেই, সেটাকে সে যেভাবে পোর্ট্রে করেছে ওই ক্যারেক্টারটাকে, সেটা মানে আউটস্ট্যান্ডিং। এবং ওই ক্যারেক্টারটা পুরো পার্ট 2টাতেও যেভাবে তার মানে সিনসগুলো আরও বিশাল লেভেলে হাই স্কেল করা হয়েছে, আরও বিশাল লেভেলে কিছু ডায়লগ, এমন কিছু মুভমেন্টস যেগুলো কিনা পলিটিক্যালি খুব হেভি, যেগুলো আমরা অডিয়েন্স অ্যাজ এ অডিয়েন্স দেখতে যাই, সেগুলো কিন্তু দারুণভাবে এক্সিকিউট করেছে সুকুমার। এই ফিল্মে কিন্তু রাইটিং বিশাল লেভেলের কিছু না, এই ফিল্মে কিন্তু ক্যারেক্টারাইজেশন বিশাল কিছু না, শুধু পুষ্পার ক্যারেক্টারটা বাদ দিয়ে এখানে কিন্তু সুকুমার অন্য কোনো ক্যারেক্টারের দিকে সেভাবে লক্ষ্য করেনি। তাই জন্য ফাহাদ পাসেলের ক্যারেক্টারটা ওইরকম একটা ক্যারেক্টার হয়ে রয়েছে। আমি দেখছিলাম অনেকজন বলছিল যে ফাহাদ পাসেলের ক্যারেক্টারটা পুরো ওয়েস্ট করা হয়েছে। অ্যাকচুয়ালিতে সুকুমার কিন্তু খুব ইন্টেলিজেন্ট, সে খুব ব্যাপক একটা ইন্টেলিজেন্ট ডিরেক্টর। সুকুমার কিন্তু ক্যারেক্টারটাকে ওয়েস্ট করেনি, সে ফাহাদ ফাসিলকে যাতে ওই লেভেলে রাখা যায় পুষ্পার এগেনস্টে, যাতে পুষ্পা জিততে পারে, সেই জন্য কিন্তু ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করা হয়েছে। এবং যেহেতু ফাহাদ ফাসিলের দারুণ একটা পারফরমেন্স, সে কমেডিটা খুব দারুণভাবে পুল আপ করতে পারে। কারণ ওই এখানে যদি একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হতো না, মানে যদি একটা ভিলেন ভার্সেস হিরো হতো, সেখানে কিন্তু সেই মজাটা আসতো না, যেখানে কিনা একটা একটা এই এরকম পুষ্পার মানে ক্যারেক্টারের সাথে একটা ফাহাদ ফাসিলের মানে এই যে ক্যারেক্টারটা একটা পুলিশের সাথে এরকম একটা বড় গ্যাংস্টারের একটা মানে হয়েছে, সেই যে যেভাবে সেটাকে ডিজাইন করেছে, একটা কিন্তু টাফ একটা কম্পিটিশনের লাইক পাঠান যাওয়া পাঠানে মানে আমাদের জন আব্রাহাম ভার্সেস শাহরুখ খান, সেটা কিন্তু সেইভাবে জমতো না, সেই পুষ্পা ক্যারেক্টারটাকে সেভাবে বুস্ট পেতো না, বুস্ট করতো না। এখানে পুষ্পা মানেই হচ্ছে কিছু কিছু মুভমেন্ট ছাড়া সে এমন কিছু করবে যেটা দেখে অডিয়েন্স সিটি মারবে, যেটা দেখে অডিয়েন্স বিশাল লেভেলে কিছু মজা নেবে। তার ওই ঝুঁকে গানে স্টাইল বা তার এরকম ব্র্যান্ড যেটা আছে, তার কিছু মুখের ডায়লগস বা তার সাথে সিরিয়ালের কিছু কেমিস্ট্রি। তো যারা এটা বলছে না সুকুমার খুব খারাপ কাজ করেছে, সুকুমার অ্যাকচুয়ালিতে খুব চালাকভাবে খুব স্মার্টলি এই রাইটিংটা করেছে, যার কারণে এই ফিল্মটা কিন্তু সত্যি বলছে এতটা লেভেল অব্দি গেছে। এখানে কিন্তু সিরিয়াস কিছু দেখালে কেজিএফ এর মতো মানে রকি ভাই ভার্সেস আমাদের এখানে ওই ওর নামটা ভুলে যাচ্ছি আমি, সরি এখন মনে পড়ছে না, সঞ্জয় দত্ত যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটা যদি ওইরকম করতো না তাহলে কিন্তু এই ফিল্মটা ওই 1000 কোটি পর্যন্ত যেত। যেহেতু এখানে মানে ওই পুলিশের যে ক্যারেক্টারটা ভাবার সিং শেখাওয়াত, সেই ক্যারেক্টারের সাথে পুষ্পার যে কনফ্লিক্ট, সেটা কিন্তু দারুণভাবে মানে কাজ করছে। এবং সেটা কিন্তু ইন্টারভ্যাল লেভেলে ব্যাপক, ইন্টারভ্যালের পর থেকে সেকেন্ড হাফে যতগুলো পোর্শন আছে ফেস অফ সেগুলো কিন্তু মারাত্মক, সেগুলো তো মারাত্মক একটা মজা দেয়।
এবার পুষ্পা টু সবাই দেখা হয়ে গেছে, বিশাল লেভেল কালেকশন করে ফেলেছে, এবং পুষ্পা টু যখন রিলোড ভার্সন রিলিজ হচ্ছে সেটা কিন্তু থিয়েটারে যদি কেউ টিকিট কেটে যায় সেটা কিন্তু সত্যি সে কিছু দেখতে পাবে। এমন নয় যে পুরোপুরি স্ক্যাম হবে বা 1 মিনিট দেখানো হচ্ছে। এখানে কিন্তু ফার্স্টে যে জাপানের শটটা সেটা কিন্তু পুরোটাই আমরা দেখতে পাচ্ছি কি কারণে সে জাপানে গিয়েছিল, কি কারণে, তার সাথে কি হলো, তারপরে তার সাথে কি হলো। এখানে একটা নতুন ক্যারেক্টার যাকে কিনা আগের পার্টে বিশাল লেভেলের কিছু ড্যামেজ করেছিল পুষ্পা, তাকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সে, এবং তাকে আমরা লাস্টে দেখতে পাচ্ছি সে কেন আসছে। এখানে একটা পুষ্পার একটা মিটিং চলে, যে মিটিংটা আমাদের পুরোপুরি ফিল্মে ছিল না, যে ওই বিশেষ করে সেকেন্ড হাফ থেকেই পুরো ফিল্মটা আমরা দেখতে পাই, এবং পুরো জাপানের সিকোয়েন্সটার জন্যই ওই 20 মিনিটটা বাদ দেওয়া হয়েছিল। আমরা পুরোপুরি ভিজুয়াল সেটা দেখতে পাচ্ছি, বাকি এক্সট্রা কিছু নেই। কিন্তু রিলোড ভার্সানে আমি এটুকুই বলতে চাই, মেকার্সে কিন্তু কোনোভাবে স্ক্যাম করেনি। পুরো জেনুইনলি যে 20 মিনিট কাট ছিল সেটা কিন্তু দেখিয়েছে, সেটা কিন্তু ফিল্মের উপর ইম্প্যাক্ট ফেলে। ওইটা যদি রাখতো আমি বলবো আরো বেটার হতো, আরো হেভি হতো, আরো ফিল্মটা মানে একটু বুস্ট পেতো। আমার এই প্রথম মনে হচ্ছে কোনো ডিরেক্টর কাট ভার্সন আমার দেখে মনে হলো যেটা কিনা রাখলে ফিল্মের জন্য আরো মানে হেভি একটা কাজ করতে, হেভি একটা পজিটিভ দিকে সাইন হতো। কারণ এই যে পুরো সিনটা 20 মিনিটটা দেখেছি সেটা কিন্তু পুরো স্টোরির সাথে পুরো জাস্টিফাই, এবং স্টোরির সাথে কিন্তু পুরোপুরি কানেকশন সেটার বসে, এবং পুরোপুরি স্টোরি হিসাবেই চলতে থাকে। এবং আমি পুষ্পা টু নিয়ে, আর পুষ্পা টু নিয়ে কি বলবো, সব তো রিভিউতে আমি বলেছি, এখানেও অনেকটাই বেশি বলে ফেললাম। কিন্তু মানে পুষ্পা টু একটা সেই লেভেলের সিনেমা যেটা কিন্তু একটা বাহুবলী টু এর যে সিকুয়েলের যে একটা হাইপ, অনেক বেশি হাইপের কথা বলছি, কিন্তু একটা সিনেফাইলস হিসাবে আমি যদি সিনেমাটাকে বিচার করি বা সিনেম্যাটিক ফিল্ম হিসাবে যদি আমি বিচার করি, সেখানে কিন্তু বাহুবলী টু সবসময় এগিয়ে থাকবে, একটা কেজিএফ সবসময় এগিয়ে থাকবে। কিন্তু কারণ পুষ্পা এমন একটা সিনেমা, পুষ্পাটা শুধু ক্যারেক্টারটার জন্য এতটা ফিল্মটা এগিয়ে গেছে, শুধু সেটা আল্লু অর্জুন। কিন্তু কেজিএফ চ্যাপ্টার টু ইয়াসরে যতটা কন্ট্রিবিউশন, সেখানে কিন্তু প্রশান্ত নীলেরও ততটাই কন্ট্রিবিউশন। বাহুবলী টু তো পুরোটাই এস এস রাজমৌলির কন্ট্রিবিউশন, সেখানে প্রভাসের একটা মারাত্মক একটা ক্যারেক্টারাইজেশন, মারাত্মক একটা মানে অ্যাক্টিং, সেটা দারুণভাবে প্লে করে দিচ্ছে। কিন্তু একটা সিকুয়াল মানে আমি সিনেম্যাটিক হেভি হিসাবে, সিনেমা হিসাবে যদি দেখি, সেটা কিন্তু পুষ্পা টু অনেকটাই নিচে থাকবে, মানে অন্য সব সিকুয়াল ফিল্মের থেকে একটু নিচে থাকবে। কিন্তু পুষ্পার একটা যে রাজত্ব, তার যে একটা অরা, তার যে একটা ওই ক্যারেক্টারটা যে পপুলারিজেশন সেটা এতটা বেশি হয়ে গেছিল, যার কারণে পুষ্পা টু এর ক্যারেক্টারটা আল্লু অর্জুনকে এইভাবে প্লে করতে হতো যাতে সে কোথাও না মনে হয় যে না আগের পুষ্পা আমরা দেখেছি, এখন পুষ্পা দেখছি, সেটা একটা তফাৎ। সে কিন্তু আরো এক্সট্রা অনেকটা লেভেল অ্যাড করেছে এই ক্যারেক্টারটার জন্য, তাই জন্য কিন্তু পুষ্পা টু এতটা উপর পর্যন্ত গেছে। পুষ্পা টু এর কিন্তু গান হেভি যায়নি, পুষ্পা টু এর সেরকম প্রমোশনাল কন্টেন্ট যে বিশাল লেভেলে ভাইরাল হয়েছে এরকম না, ট্রেলারটা বিশাল লেভেলে পপুলার হয়েছিল, বা গ্লিমসটা যেটা একদম প্রথমে এসেছিল যে ওয়ার ইজ পুষ্পা, সেটা দারুণভাবে ওয়ার্ক করেছিল। এছাড়া কিন্তু সেরকম লেভেলে কিছু কাজ করে, কিন্তু কেজিএফ চ্যাপ্টার টু এর যদি দেখেন, প্রোমো কাজ করেছে, টিজার কাজ করেছে, ট্রেলার কাজ করেছে, গানটা কিছুটা লেভেল অব্দি কাজ করেছে, বাকিটা পুরো রকি ভাইয়ের অরা, সেখানে পার্সোনালি ডিরেকশন। পুষ্পা টু এর কিন্তু প্রমোশনাল খুব একটা হেভিভাবে কাজ করেনি, জাস্ট ট্রেলারটা এসে কিছুটা কাজ করেছিল, বাকিটা কিন্তু করেছে হচ্ছে পুষ্পা নিজে। মানে পুষ্পা টুটা শুধু পুষ্পাকে দেখার জন্য কিন্তু অডিয়েন্স গেছে, কোনো সিনেমা প্রেমী হিসাবে যায়নি যে সিনেমা দেখতে যাচ্ছে আমরা একটা লাইক জেমস ক্যামেরনের একটা সিনেমা দেখছি, বা এখানে এস এস রাজমৌলির একটা সিনেমা দেখছি, সেই হিসাবে কিন্তু যাই। এখানে শুধু অ্যাক্টারের ওপর এবং অ্যাক্টারের যে স্টারডম, তার যে একটা সেই যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারের একটা মানে কি বলবো একটা কাল স্টেটাস আছে, সেই স্টেটাসটা অনুভব করতে কিন্তু মানুষ গেছে। এবং এই রিলোড ভার্সনটা আমি এটুকুই বলতে চাই, আমি কিন্তু দেখে পুরোপুরি স্যাটিসফাই, কারণ রিলোড ভার্সনে কিন্তু অনেকটা কিছু আমরা দেখতে পাই যেটা কিন্তু পুরো ফিল্মের সাথে যায়। সেটাকে কেন বাদ দিয়েছিল আমি হয়তো জানি না, হয়তো সেখানে বোরিং হতো, কিন্তু আমার দেখে মনে হলো সেটা কিন্তু কোথাও বোরিং হতো না, সেটা আরও বুস্ট দিত। কারণ ওই যে মিটিংয়ে যে পোর্শনটা সেটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল, ওই যে জাপানের যে সিনটা সেটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল। তো আমি বলবো বেশ ভালো, এবং কোথাও কিন্তু এটা কোনো স্ক্যাম না। বাকি অন্য যতগুলো ফিল্ম এখনো পর্যন্ত রিলিজ হয়েছে, মানে সেটা ডিরেক্টর্স কাট বলে বা ওটিটিতে এক্সট্রা ভার্সন বলে, সেগুলো কিন্তু পুরোপুরি স্ক্যাম ছিল। লাইক অ্যানিমাল, লাইক জওয়ান, তাতে কিচ্ছু ছিল। আরও অনেক ফিল্ম আছে, আমার মনে পড়ছে না এখন, ঠিক আছে? আমি মানে রিভিউ করার সময় অনেক কথা ভুলে যাই, আমার পরে সেটা মনে পড়ে, এটা আমার দোষ আছে, আমি জানি না কেন। তো মানে আমি ক্যামেরার সামনে বলতে গেলে অনেক কিছু আমি ভুলে যাই, মানে মানে ভয় নয় বা লজ্জা নয়, মানে আমি মনে পড়ে না বলতে বলতে, আমি এত কথা বলে ফেলি না, ভুলে যাই, অনেক কিছু নিয়ে ঘাটতে হয়, তো ওই জন্য ভুলে যাই। তো আমার পুষ্পা টু এর রিলেটেড ভার্সন কিন্তু বেশ যথেষ্ট, আমি একটা ফিল্ম হিসাবে বিচার করছি না, আমি জাস্ট এইটা বলছি যে অন্য যে কথা আমাদেরকে বলা হতো যে ওটিটিতে এক্সট্রা ভার্সন আছে, ঠিক আছে, সেটার নামে যে স্ক্যামটা হতো সেটা কিন্তু হয়নি। পুষ্পা টু কিন্তু জেনুইনলি আমাদেরকে দেখিয়েছে 20 মিনিট এক্সট্রা, এবং পুষ্পা টু কিন্তু আর 35 কোটি টাকার বা 30 কোটি টাকার কাছে বাকি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনে যেটা বাহুবলী টুকে বিট করবে। তো আমার মনে হয় না আর পারবে, কারণ এই ফিল্মটা এখন অনলাইনে লিক হয়ে গেছে, পুরো এইচডি প্রিন্টে এখন সবাই দেখছে, আমি আছে, ঠিক আছে? এবং আমিও জোগাড় করেই দেখেছি, এমন নয় যে আমি মানে থিয়েটারে গিয়ে দেখেছি এরকম না। পুষ্পা টু আমি দুবার থিয়েটারে দেখেছি, এবং দুবার কিন্তু একবার আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে মনে হয়, দুবার যখন গিয়েছিল মনে হচ্ছে না, নেই মনে হয় হয়তো, কিন্তু দুবার আমি দেখেছি, একদিন ফার্স্ট ডেতে, একদিন তারপরে 3 নম্বর দিনে মনে হয় একবার গিয়েছিলাম। তো ফার্স্ট ডে তো রিভিউ আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন চ্যানেলে। তো আমি এটুকুই বলবো, রিলোড ভার্সনে কিন্তু যথেষ্ট ওয়ার্ক করে, যথেষ্ট ইম্প্যাক্টফুল, যথেষ্ট কিন্তু কাজ করে, কোনোভাবে মেকার্সে স্ক্যাম করেনি। এবং এই ফিল্মটা কিছুদিন পর হয়তো ওটিটিতে চলে আসবে, এখন 1 কোটি টাকার কাছে নিচে বক্স অফিস আসছে, তো আমার মনে হয় না বাহুবলী টুকে টাচ করতে পারবে, দেখা যাক।
এই ফিল্মটার ফাইনাল বক্স অফিস কোথায় গিয়ে ক্লোজ হয়। তো পুষ্পা 2 এর রিলোড ভার্সন আমার জন্য যথেষ্ট ওয়ার্ক করেছে। আপনারা যারা রিলোড ভার্সন দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা পুষ্পা 2 অনলাইনে লিক হওয়ার পরেই হয়তো দেখেছেন তারা কমেন্ট করবেন যে আপনাদের কি মনে হয় 3 ঘন্টা 40 মিনিট ফিল্মটা কতটা আপনাদেরকে এঙ্গেজ করে রেখেছিল। এবং যেহেতু যারা অনলাইনে দেখবে তারা হয়তো অতটা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালিতে কি আমরা থিয়েটারে যারা দেখেছে তাদের কি ভার্সন ছিল এবং অনলাইনে কি ভার্সন ছিল। কিন্তু যারা থিয়েটারে অলরেডি দেখেছিলেন তারা যারা এমনি এখন এই অনলাইনে আসার পর দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, আপনাদের কি মনে হয় এই 20 মিনিটটা যথেষ্ট কি কাজ করেছে নাকি কাজ করেনি, পুরোপুরি বেকার ওয়েস্ট, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।